অধ্যায় ৮ সিদ্ধান্ত গড়িমসি করার ওপর আধিপত্য বিস্তার ধনী হওয়ার সপ্তম পদক্ষেপ ২৫,০০০-এরও বেশি পুরুষ ও নারী যারা ব্যর্থ হয়েছেন তাদের ওপর বিশদ বিশ্লেষণ করার পর যে সত্য প্রকাশিত হয়েছে তা থেকে দেখা যায় ব্যর্থতার ৩০টি কারণের প্রধান হল সঠিকভাবে পরিকল্পনা না করা। এটি নিছক তত্ত্ব নয়, এটি সত্য। সিদ্ধান্ত নেওয়ায় গড়িমসি করা এবং সিদ্ধান্তের বিপরীতে চলা এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আপনার নিজের ক্ষমতা পরীক্ষার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে। এই বইটি পড়া শেষ করার পর সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিন এবং কাজে পরিণত করুন উপদেশগুলো। ঠিক উল্টোভাবে সফল মানুষদের জীবন বিশ্লেষণ করে দেখা গেছে তারা সিদ্ধান্তে অটল ছিলেন, ধীরে ধীরে এগোলেও তারা মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন করেননি। হেনরি ফোর্ডের অন্যতম ভালো গুণের একটি ছিল পরিকল্পনার প্রতি অটল আর অবিচলভাবে এগোনো। সিদ্ধান্ত ভুল দেখলে তিনি ধীরে ধীরে পরিবর্তন এনেছেন, পিছিয়ে যাননি। এই অভ্যাসই তাকে খ্যাতি এনে দিয়েছে। এই গুণটি ফোর্ড সাহেবকে তার উৎপাদন চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল বিখ্যাত মডেল টি এর সঙ্গে। যখন তার সমস্ত উপদেষ্টা এবং গাড়ির অনেক ক্রেতা তাকে মডেল পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু এরপরও ফোর্ড পরিবর্তন আনতে দেরি করেছেন। কিন্তু অতটাও দেরি করেননি যেন সেই পরিবর্তন অত্যাবশ্যক হয়ে পড়ে। কিন্তু গল্পের অন্য দিক হলো যে শেষ পরিকল্পনায় তার ভাগ্য খুলে গেছে। ফোর্ডের সিদ্ধান্তে সুনির্দিষ্ট থাকার অভ্যাস হয়তো সাময়িক বাধা বাড়ায়, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে রাস্তা সহজ করে দেয়। বেশিরভাগ ব্যক্তি যারা তাদের প্রয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয় করতে ব্যর্থ হন তারা সাধারণত অন্যের মতামত দ্বারা সহজেই প্রভাবিত হন। তারা সংবাদপত্র এবং প্রতিবেশীদের জন্য চিন্তা করার অনুমতি দেন। মতামত পৃথিবীর সবচেয়ে সস্তা পণ্য। প্রত্যেকেরই অনেক মতামত আছে, আর কেউ না কেউ আছে যারা সাদরে তা গ্রহণ করবে। আপনি যখন সিদ্ধান্ত নেয়ার সময় মতামত দ্বারা প্রভাবিত হন, আপনি কোনো উদ্যোগে সফল হতে পারবেন না। আপনার নিজের ইচ্ছাকে টাকায় রূপান্তর করতে পারবেন না। আপনি যদি অন্যের মতামত দ্বারা প্রভাবিত হন, আপনার নিজের কোনো পছন্দ থাকবে না। আপনি নিজের সিদ্ধান্তে অটুট থাকুন এবং সেগুলো অনুসরণ করে এখানে বর্ণিত নীতিগুলো অনুশীলন করা শুরু করার সময় আপনার নিজের পরামর্শ মাথায় রাখুন। কাউকে আপনার আত্মবিশ্বাসের মধ্যে নেবেন না, আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সদস্যরা বাদে, এবং এই গোষ্ঠীটি নির্বাচনের সময় নিশ্চিত হন যে আপনি কেবল আপনার উদ্দেশ্য অনুসারে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারবেন। তাদেরই বেছে নিন। নিকট বন্ধু এবং আত্মীয় স্বজন প্রায়ই কাউকে মতামতের মাধ্যমে এবং কখনো কখনো উপহাসের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা খুবই হাস্যকর। হাজার হাজার নারী ও পুরুষ নিজেদের সঙ্গে সারা জীবন হীনমন্যতার জটিলতা বহন করে, কারণ এর সঙ্গে কিছু স্বার্থ জড়িত। তবে অজ্ঞ ব্যক্তি মতামত বা উপহাসের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস নষ্ট করে। আপনার নিজের বুদ্ধি এবং মন আছে, এটি ব্যবহার করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন। আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম করতে আপনার যদি অন্য ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ প্রয়োজন হয়, আপনি সম্ভবত অনেক ক্ষেত্রে যেমন করতে চান এই উদ্দেশ্যগুলো অর্জন করুন, বা আপনার উদ্দেশ্যটি প্রকাশ না করে চুপচাপ আপনার প্রয়োজনীয় তথ্যটি সুরক্ষিত করুন। এটি এমন মানুষের বৈশিষ্ট্য যাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা জ্ঞানের ব্যবহারকারীদের মনে হয় যে তারা অনেক বেশি জ্ঞানী। এই জাতীয় ব্যক্তিরা সাধারণত খুব বেশি কথা বলে এবং খুব কম শোনে। যদি আপনি চটজলদি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস অর্জন করতে চান, তবে বেশি কথা না বলে চোখ কান খোলা রাখুন। যারা বেশি কথা বলেন তারা অন্য কিছু করে না। আপনি কথা শোনার চেয়ে বেশি কথা বললে কেবল নিজেকে দরকারি জ্ঞান সংগ্রহের অনেক সুযোগ থেকে বঞ্চিত করেন না, উপরন্তু আপনার পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলো এমন ব্যক্তির কাছে প্রকাশ করেছেন যারা আপনাকে পরাজিত করে খুব আনন্দিত হবে, কারণ তারা আপনাকে হিংসা করে। এও মনে রাখবেন যে জ্ঞানের আধিক্য রয়েছে এমন ব্যক্তির উপস্থিতিতে। আপনি যখনই মুখ খুলবেন, আপনি সেই ব্যক্তিকে আপনার সঠিক জ্ঞানের ভাণ্ডার বা তার অভাবকে প্রদর্শন করলেন। আসল প্রজ্ঞা সাধারণত বিনয় ও নীরবতার মাধ্যমে স্পষ্ট হয়। এই বিষয়টি মনে রাখবেন যে আপনি যার সঙ্গে যুক্ত হন প্রত্যেকেই ধনী হওয়ার সুযোগ খুঁজছেন। আপনি যদি নিজের পরিকল্পনাগুলো সম্পর্কে খুব অবাধে কথা বলেন, আপনি অবাক হয়ে যেতে পারেন
যখন আপনি জানতে পারবেন যে আপনার পরিকল্পনা অনুযায়ী অন্য কোনো ব্যক্তি আপনাকে আপনার লক্ষ্যে যেতে বাধা দিচ্ছে। আপনি যে পরিকল্পনাগুলো প্রকাশ করে বোকামি করছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আপনার প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে একটি যেমন মুখ বন্ধ রাখা আর অন্যটি হলো চোখ কান খোলা রাখা। এই পরামর্শটি আপনার অনুসরণ করা দরকার। নিচের চিত্রটি বড় বড় অক্ষরে লিখে প্রতিদিন দেখতে পাবেন এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন। আপনি যদি উল্লেখিত অ্যাপিগ্রামটি বড় অক্ষরে অনুলিপি করে থাকেন এবং এটি যেখানে আপনি এটি দেখতে পাবেন সেখানে রাখেন, তবে এটি সহায়ক হবে। আপনি যা করতে চান তা বিশ্বকে জানান, তবে এটি প্রথমে দেখান। এটি কথায় নয়, কাজের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাপ করা বলার সমতুল্য। স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ অথবা মৃত্যুবরণ। সিদ্ধান্তের মূল্য তাদের পারিশ্রমিক প্রদান করে, যার প্রয়োজনীয় সাহসের ওপর নির্ভর করে। দুর্দান্ত সিদ্ধান্ত যা সভ্যতার ভিত্তি হিসেবে কাজ করেছিল, দুর্দান্ত ঝুঁকি ধরে নিয়ে পৌঁছেছিল, যার ফলে আপনি মারাও যেতে পারতেন। লিঙ্কন তার বিখ্যাত প্রোক্লামেশনের ঘোষণা দেন, যা আমেরিকার কৃষ্ণাঙ্গদের স্বাধীনতা দিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই কাজটি হাজার হাজার বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সমর্থককে তার বিরুদ্ধে দাঁড় করাবে। তিনি আরও জানতেন যে এই ঘোষণা কার্যকর করার অর্থ যুদ্ধের ময়দানে হাজার হাজার পুরুষের মৃত্যু হওয়া। শেষ পর্যন্ত লিঙ্কনকে তার জীবন বিসর্জন দিতে হয়েছিল। এমন কাজের জন্য সাহস প্রয়োজন। সক্রেটিসের নিজের বিশ্বাসে আপোষ না করে বিষের কাপ পান করার সিদ্ধান্তটি ছিল সাহসিকতার দারুণ উদাহরণ। এটি সময়কে 1000 বছর এগিয়ে নিয়ে গিয়েছে এবং তখন মানুষকে অনাগত চিন্তার এবং বাক স্বাধীনতার অধিকার দেয়। জেনারেল রবার্ট লি যখন ইউনিয়নের সঙ্গে অংশ নেয়ার সময় এবং দক্ষিণের পক্ষে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সেটি সাহসিকতা ছিল, কারণ তিনি ভালো করেই জানতেন যে তার নিজের জীবন চলে যেতে পারে, কিন্তু তার সিদ্ধান্ত অন্যের জীবন বাঁচাবে। তবে যে কোনো আমেরিকান নাগরিক সম্পর্কিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত ফিলাডেলফিয়ায় জুলাই 4, 1776 পৌঁছেছিল, যখন 56 জন ব্যক্তি তাদের নথিতে স্বাক্ষর করেছিল, যা তারা ভালো করে জানতো যে তাদের সিদ্ধান্ত সব আমেরিকানকে স্বাধীনতা এনে দেবে। তা 26 জনের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আপনি এই বিখ্যাত নথিটি শুনেছেন? তবে আপনি এটি থেকে এত সহজভাবে শেখানো ব্যক্তিগত কৃতিত্বের দুর্দান্ত পাঠ এড়াতে পারবেন না। আমরা সকলেই মুহূর্তের সিদ্ধান্তের সময়টি মনে করি, তবে আমাদের সিদ্ধান্তের পক্ষে সাহসের কি প্রয়োজন তা আমাদের মধ্যে কয়েকজনই মাত্র উপলব্ধি করে। আমরা আমাদের ইতিহাস মনে রাখি যেভাবে শেখানো হয়। আমরা তারিখ এবং যুদ্ধকারীদের নাম মনে রাখি। আমরা ভ্যালি ফোর্স এবং ইয়র্কটাউনের কথা স্মরণ করি। আমরা জর্জ ওয়াশিংটন এবং লর্ড কর্নওয়ালিসকে স্মরণ করি। তবে আমরা এর নামগুলো, তারিখ এবং স্থানগুলো সম্পর্কে সত্যিকারের বাহিনীর কথা সামান্যই জানি। ওয়াশিংটনের সেনাবাহিনী ইয়র্কটাউনে পৌঁছানোর অনেক আগে থেকেই আমরা সেই অদম্য শক্তি সম্পর্কে খুব কমই জানি, যা আমাদের স্বাধীনতা প্রদান করেছিল। আমরা বিপ্লবের ইতিহাস পড়েছি এবং মিথ্যাভাবে কল্পনা করতে পারি যে জর্জ ওয়াশিংটন আমাদের দেশের জনক। তিনি আমাদের স্বাধীনতা অর্জন করেন, যেখানে সত্য ঘটনাটি হলো ওয়াশিংটন কেবল একটি আনুষঙ্গিক বিষয়, কারণ লর্ড কর্নওয়ালিস আত্মসমর্পণের অনেক আগেই তার সেনাবাহিনীর জন্য বিজয় নিশ্চিত করা হয়েছিল। ওয়াশিংটন এত গৌরব অর্জন করেছিলেন কারণ তিনি বিস্ময়কর শক্তিটির প্রতি আরও বেশি মনোযোগ দিয়েছিলেন, যা তার বিজয়ের আসল কারণ ছিল। ইতিহাস লেখকরা অপরিণীয় শক্তিটির সামান্যতম উল্লেখ করলেও তা পৃথিবীর সমস্ত মানুষের জন্য স্বাধীনতার নতুন মান স্থাপনে লক্ষ্য একটি জাতির জন্ম এবং স্বাধীনতা দিয়েছে। আমি বলি এটি একটি বিয়োগান্তক ঘটনা, কারণ এটি আত্মশক্তির নমুনা যা প্রতিটি ব্যক্তির অবশ্যই ব্যবহার করা উচিত। আসুন আমরা এই শক্তিটির জন্ম দিয়েছিল এমন ঘটনাগুলো সংক্ষেপে পর্যালোচনা করি। গল্পটি শুরু হয়েছিল মার্চ 5, 1770 বোস্টনে ঘটা একটি ঘটনার মাধ্যমে। ব্রিটিশ সৈনিকরা তাদের উপস্থিতিতে নাগরিকদের প্রকাশ্যে হুমকি দিয়ে রাস্তায় টহল দিচ্ছিল। উপনিবেশবাদীরা
সশস্ত্র ব্যক্তিদের মধ্যে তাদের পদযাত্রায় বিরক্তি প্রকাশ করেছিল। তারা শোভাযাত্রার সৈন্যদের সামনে প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে, পাথর ছুঁড়ে মারে ও গালিগালাজ করে। শেষ পর্যন্ত কমান্ডিং অফিসার আদেশ দেন, বেয়োনেট সোজা করো, আক্রমণ। যুদ্ধ শুরু হয়। এর ফলে অনেক মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাটি এমন অবস্থা সৃষ্টি করে যে প্রাদেশিক পরিষদ সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে একটি সভা ডেকেছিল। এই সমাবেশের সদস্যদের মধ্যে দুইজন হলো হ্যানকক এবং স্যামুয়েল অ্যাডামসন। তাদের নাম দীর্ঘজীবী হোক। তারা সাহসের সঙ্গে কথা বলেছিল এবং ঘোষণা করেছিল যে বোস্টন থেকে তারা সমস্ত ব্রিটিশ সৈন্য বের করে দেওয়ার জন্য অবশ্যই একটি পদক্ষেপ নেবেন। দুজনের মনে এই যুক্তিটি যথাযথভাবে ও যথাসময়ে আসে, যার ফলে আমরা আজ যুক্তরাষ্ট্রে স্বাধীনতা উপভোগ করি। এও মনে রাখবেন যে এই দুজনের সিদ্ধান্ত গ্রহণ বিশ্বাস ও সাহস প্রদর্শনের ডাক দিয়েছিল, কারণ এটি বিপজ্জনক ছিল। বিধানসভা স্থগিত হওয়ার আগে স্যামুয়েল অ্যাডামসনকে প্রদেশের গভর্নর হাচিনসনের সঙ্গে কথা বলতে এবং ব্রিটিশ সেনা প্রত্যাহারের দাবিতে নিয়োগ দেওয়া হয়েছিল। অনুরোধটি মঞ্জুর করা হয়েছিল। বোস্টন থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ঘটনাটি বন্ধ হয়নি। সভ্যতার পুরো গতিপথ পরিবর্তনের জন্য এই পরিস্থিতি তৈরি করেছিল। বিষয়টি কি আশ্চর্যজনক নয় যে আমেরিকান বিপ্লবের মতো দুর্দান্ত পরিবর্তনগুলো এবং বিশ্বযুদ্ধ তাদের শুরু কি গুরুত্বহীন বলে মনে হয়? আকর্ষণীয় আর লক্ষণীয় বিষয় হলো এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো তুলনামূলকভাবে কিছু সংখ্যক মানুষের মনে একটি সিদ্ধান্ত নির্ধারণের আকার শুরু হয়। আমাদের মধ্যে খুব কম ব্যক্তি আমাদের দেশের ইতিহাস বুঝতে পারেন, খুব কম ব্যক্তি অনুধাবন করতে পারেন যে জন হ্যানকক, স্যামুয়েল অ্যাডামসন এবং রিচার্ড হেনরি লি আমাদের দেশের প্রকৃত পিতৃপুরুষ ছিলেন। রিচার্ড হেনরি লি এই গল্পটির গুরুত্বপূর্ণ অংশ, কারণ তিনি এবং স্যামুয়েল অ্যাডামসন প্রায়ই নিজেদের মধ্যে যোগাযোগ করেছিলেন এবং তাদের প্রদেশের মানুষের কল্যাণ সম্পর্কে তাদের ভয় এবং তাদের আশা নির্দ্বিধায় ভাগ করে নিয়েছিলেন। এই অনুশীলন থেকেই অ্যাডামস ধারণাটি গ্রহণ করেছিলেন যে ১৩টি উপনিবেশের মধ্যে চিঠিপত্রের পারস্পরিক আদান-প্রদান তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রচেষ্টাটির সমন্বয় সাধনে সহায়তা করতে পারে। বোস্টনে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২ বছর পরে অ্যাডামস এ ধারণাটি সবার সামনে উপস্থাপন করেন। এ প্রস্তাবের আকারে কলোনিদের মধ্যে একটি সংবাদদাতা কমিটি গঠন করা হয়েছিল। প্রতিটি কলোনিতে নিযুক্ত সংবাদদাতাদের সঙ্গে ব্রিটিশ আমেরিকার উপনিবেশের উন্নতির জন্য বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উদ্দেশ্যে। উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত এটি। এটি আপনাকে এবং আমাকে স্বাধীনতা দেওয়ার জন্য নির্ধারিত শক্তিশালী সংগঠনের সূচনা ছিল। ইতিমধ্যে মাস্টারমাইন্ড গ্রুপ সংগঠিত হয়েছিল, যার সদস্য ছিলেন অ্যাডামস, লি এবং হ্যানকক। আমি আপনাকে আরো বলছি যে যদি তোমরা দুজন পৃথিবীতে কিছু চাও, তবে তোমরা যা চাও তা স্বর্গীয় পিতার কাছ থেকে আসবে। চিঠিপত্র চালাচালির মাধ্যমে কমিটি আয়োজন করা হয়েছিল। লক্ষ্য করুন যে এই পদক্ষেপটি সমস্ত উপনিবেশের নেতাকে যুক্ত করে মাস্টার মাইন্ডের শক্তি বাড়ানোর পথ সরবরাহ করেছিল। খেয়াল করুন যে এই প্রক্রিয়াটি অসন্তুষ্ট ঔপনিবেশিকদের প্রথম সংগঠিত পরিকল্পনা করেছিল। সংগঠন শক্তিশালী জিনিস। উপনিবেশের নাগরিকরা বোস্টনের দাঙ্গার মতো ঘটনার মধ্যে দিয়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে বিশৃঙ্খলভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাদের ব্যক্তিগত অভিযোগ কোনো এক মাস্টার মাইন্ডের অধীনে একীকরণ করা হয়নি। অ্যাডামসন, হ্যানকক এবং লি একত্র না হওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী তাদের হৃদয়, মন, আত্মা এবং শরীর একসঙ্গে করে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের সমস্যার সমাধান করার জন্য একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এদিকে ব্রিটিশরা অলস বসেছিল না। তারাও তাদের অ্যাকাউন্টে অর্থ ফেরত লাভের সুবিধা নিয়ে এবং নিজেরাই সজ্জিত করে কিছু পরিকল্পনা এবং মাস্টার মাইন্ডিং করেছিল। ক্রাউন হ্যাচিনসনকে ম্যাসাচুসেটস রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য গেটসকে নিয়োগ করেছিলেন।
নতুন গভর্নরের প্রথম কাজগুলোর মধ্যে একটি ছিল ভয় ভীতি প্রয়োগ করা, তার বিরোধিতা বন্ধ করা এবং উদ্দেশ্যে স্যামুয়েল অ্যাডামসের সঙ্গে যোগাযোগ করার জন্য একজন বার্তাবাহক প্রেরণ করা। কর্নেল ফেন্টন এবং অ্যাডামসের মধ্যে কথোপকথনের উদ্ধৃতি দিয়ে আমরা কি ঘটেছে তা ভালোভাবে বুঝতে পারি। কর্নেল ফেন্টন: জনাব অ্যাডামসন, আপনাকে আশ্বস্ত করার জন্য আমাকে গভর্নর গেস কর্তৃক ক্ষমতা দেয়া হয়েছে যে রাজ্যপাল আপনাকে আপনার জন্য সন্তোষজনক সুবিধা প্রদান করার ক্ষমতা পেয়েছে। ঘুষের প্রতিশ্রুতি দিয়ে অ্যাডামসকে থামানোর চেষ্টা। শর্ত এই যে আপনি সরকারের পদক্ষেপগুলোর বিরুদ্ধে আপনার বিরোধিতা থেকে বিরত থাকবেন। আপনারা রাজ্যপালের পরামর্শ, তার মহিমার প্রতি আরো অসন্তুষ্টি বাড়াবেন না। আপনার আচরণ এমন যে আপনি অষ্টম হেনরির শাস্তির অন্তর্গত হয়ে পড়েছেন, যার দ্বারা কোনো ব্যক্তিকে কোনো প্রদেশের গভর্নরের বিবেচনার ভিত্তিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বা দেশদ্রোহিতার মিথ্যা অভিযোগের জন্য ইংল্যান্ডে প্রেরণ করা যায়। তবে আপনার রাজনৈতিক বিষয়টি পরিবর্তনের মাধ্যমে আপনি কেবল দুর্দান্ত ব্যক্তিগত সুবিধা পাবেন না, আপনি রাজার সঙ্গে শান্তি স্থাপন করতেও পারবেন। স্যামুয়েল অ্যাডামসের সামনে দুটি সিদ্ধান্ত নেয়ার পথ খোলা ছিল। সে ব্যক্তিগত লাভের জন্য ঘুষ গ্রহণ করতে পারে বা ফাঁসি হওয়ার ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যেতে পারে। স্পষ্টতই সময় এসেছিল যখন অ্যাডামস তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হন, এমন একটি সিদ্ধান্ত যার জন্য তার জীবন চলে যেতে পারে। বেশিরভাগ মানুষ এই জাতীয় সিদ্ধান্তে পৌঁছাতে দ্বিধায় ভোগেন। সংখ্যাগরিষ্ঠরা প্রতারণামূলক জবাব ফেরত পাঠাতো, তবে অ্যাডামস নয়। তিনি কর্নেল ফেন্টনের প্রতি সম্মান বজায় রেখে ভেবেছিলেন যে কর্নেল অ্যাডামস তাকে যেভাবে উত্তর দেবেন ঠিক তেমনই উত্তর রাজ্যপালকে দেবেন। অ্যাডামস জবাবে বললেন, আপনি গভর্নর গেটসকে বলতে পারবেন যে আমি বিশ্বাস করি অনেকদিন থেকেই আমি রাজার সঙ্গে শান্তি স্থাপন করেছি। কোনো ব্যক্তিগত বিবেচনা এবং গভর্নর গেটসকে বলুন যে এটি স্যামুয়েল অ্যাডামসের পরামর্শ। হতাশাগ্রস্ত মানুষের অনুভূতি নিয়ে যেন কোনো খেলা না খেলা হয়। এই ব্যক্তির চরিত্র সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন। যারা এই বিস্ময়কর বার্তাটি পড়ছেন তাদের সবার কাছে অবশ্যই স্পষ্ট হওয়া উচিত যে এর প্রেরক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যিনি আনুগত্য প্রত্যাশা করেন। এটি গুরুত্বপূর্ণ। গভর্নর গেজ অ্যাডামসের কঠিন জবাব পেয়েছিলেন। তিনি ক্রোধান্বিত হন এবং একটি ঘোষণা জারি করেন যে যাতে লেখা ছিল, আমি এর দ্বারা তার ম্যাজেস্টির নামে এসব ব্যক্তির কাছে তার পরম করুণাময় প্রদেয় প্রতিশ্রুতি দিচ্ছি যে সবাই ঘোষণা পাওয়া মাত্র তৎক্ষণাৎ অস্ত্র জমা দেবেন এবং যে যার দায়িত্বে ফিরে আসুন। কেবল এই জাতীয় ক্ষমা লাভের সুযোগ ব্যতীত স্যামুয়েল অ্যাডামস ও জন হ্যানকক, যাদের অপরাধ ক্ষমার স্বীকৃতি স্বরূপ নয় বরং সম্মানজনক শাস্তির। গভর্নরের হুমকি এই দুজনকে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, যা অনেক বেশি বিপজ্জনক। তারা কট্টর অনুসারীদের একটি গোপন বৈঠক ডাকে। এখানে মাস্টারমাইন্ড তড়িঘড়ি করে শুরু করে। সভা ডাকার পর অ্যাডামস দরজায় তালা দিয়ে চাবিটি পকেটে রাখেন এবং উপস্থিত সবাইকে জানান যে ঔপনিবেশিকদের মধ্যে একটি কংগ্রেস সংগঠিত করা অত্যন্ত জরুরি এবং সিদ্ধান্ত না নিয়ে কেউ এই ঘর ত্যাগ করতে পারবে না। চরম উত্তেজনার বিষয়, কেউ কেউ এই জাতীয় উগ্রপন্থার সম্ভাব্য পরিণত আন্দাজ করেছিল। ওল্ড ম্যান ফিয়ার, কেউ কেউ রাজার আদেশ অস্বীকার করে এতটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে গুরুতর সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই ঘরে তালাবদ্ধ দুজনের মনে কোনো ভয় ছিল না। সম্ভাব্য ব্যর্থতার ব্যাপারে তারা অন্ধ ছিলেন। তারা হলেন হ্যানকক এবং অ্যাডামস। তাদের প্রভাবক শক্তির মাধ্যমে অন্যরা এই বিষয়ে একমত হতে পরিচিত হয়েছিলেন যে সংবাদপত্র কমিটির মাধ্যমে ফিলাডেলফিয়ার 5 সেপ্টেম্বর 1774 অনুষ্ঠিত হওয়ার জন্য প্রথম মহাদেশীয় কংগ্রেসের একটি সভা ডাকতে হবে। এই দিনটি মনে রাখার মতো। এটি জুলাই 4, 1776 চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কন্টিনেন্টাল কংগ্রেস করার কোনো সিদ্ধান্ত না নিলে স্বাধীনতার ঘোষণাপত্রে কোনো স্বাক্ষর আসতো না। নতুন কংগ্রেসের প্রথম বৈঠকের আগে দেশের অন্য প্রান্তের আরেক নেতা সামারি ভিউ অফ দ্য রাইটস অফ ব্রিটিশ আমেরিকা
প্রকাশের জন্য গভীর আগ্রহী ছিলেন। তিনি ছিলেন ভার্জিনিয়া প্রদেশের থমাস জেফারসন। লর্ড ডানমোর এর হ্যানকক এবং অ্যাডামসের সঙ্গে তাদের গভর্নরের সংকীর্ণ সম্পর্ক ছিল। তার বিখ্যাত সংক্ষিপ্ত অধিকার প্রকাশিত হওয়ায় অল্প সময় পরে জেফারসনকে জানানো হয়েছিল যে তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। হুমকির দ্বারা অনুপ্রাণিত হয়ে জেফারসনের অন্যতম সহকর্মী প্যাট্রিক হেনরি সাহসের সঙ্গে বলেছিলেন এবং তার বক্তব্যকে এমন বাক্য দিয়ে শেষ করেছিলেন যা চিরকালের জন্য ক্লাসিক হয়ে থাকবে। ইফ দিস বি ট্রিয়াসন দেন মেক দ্য মোস্ট অফ ইট। এরা এরকম পুরুষ ছিল যারা ক্ষমতা ছাড়াই, কর্তৃত্ব ছাড়াই, সামরিক শক্তি ছাড়াই অর্থ ব্যতি রেখে উপনিবেশগুলোর ভাগ্য বিবেচনায় বসেছিলেন। প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসের উদ্বোধন হয়েছিল এবং ৭ জুন ১৭৭৬ সাল পর্যন্ত ২ বছরে বিরতি রেখে রিচার্ড হেনলি উঠে দাঁড়িয়ে সভাপতিকে সম্বোধন করে হতবাক সমাবেশের সামনে বলে উঠেছিলেন, মহোদয়গণ, আমি এ আন্দোলনটি করছি যে এই ইউনাইটেড উপনিবেশগুলো হলো স্বাধীন এবং এদের স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। তারা ব্রিটিশ মুকুটের প্রতি সমস্ত আনুগত্য থেকে বিরত থাকবে এবং যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত রাজনৈতিক যোগাযোগ সম্পূর্ণরূপে দূর করা উচিত। লির বিস্ময়কর সিদ্ধান্তটি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং এতটাই যে তিনি ধৈর্য হারাতে শুরু করেছিলেন। অবশেষে বেশ কয়েকদিন তর্ক করার পরে তিনি আবার পরিষ্কার দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, জনাব রাষ্ট্রপতি, আমরা এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা করছি। আমাদের অনুসরণ করার জন্য এটি একমাত্র পথ। তাহলে স্যার, কেন আমরা আর দেরি করছি? তবুও কেন ইচ্ছাকৃত এটি? এই শুভ দিনটি আমেরিকার প্রজাতন্ত্রের জন্ম হোক, তার উত্থান ঘটুক ধ্বংসাত্মক ও বিজয়ী হওয়ার জন্য নয়, বরং শান্তির শাসন ও আইন প্রতিষ্ঠার জন্য। ইউরোপের চোখ আমাদের ওপর স্থির আছে। তিনি আমাদের কাছে স্বাধীনতার জীবন্ত উদাহরণ দাবি করেছেন। এটি নাগরিকের সম্মানে ক্রমবর্ধমান অত্যাচারের বিপরীতে প্রদর্শিত হতে পারে। অবশেষে তার ইশারায় ভোট দেওয়ার আগে লিকে ভার্জিনিয়ায় ফিরে যেতে বলা হয়েছিল গুরুতর পারিবারিক অসুস্থতার কারণে, কিন্তু যাওয়ার আগে তিনি তার কারণটি তার বন্ধু থমাস জেফারসনের কাছে বলেছিলেন, যিনি পদক্ষেপ অনুকূলে না নেওয়া পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর কিছুদিন পরে কংগ্রেসের রাষ্ট্রপতি হ্যানকক জেফারসনকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একটি কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। কমিটি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে একটি দলিল প্রণয়ন করে, যা কংগ্রেসে গৃহীত হয়েছিল। যে ব্যক্তিরা এটি স্বাক্ষর করবে তার নিজের মৃত্যুর সনদে স্বাক্ষর করা উচিত। গ্রেট ব্রিটেনের সঙ্গে লড়াইয়ের উপনিবেশগুলো হেরে যেতে পারে, যা নিশ্চিত ছিল তা অনুসরণ করা উচিত। দস্তাবেজটি অঙ্কিত হয়েছিল ২৮ জুন এবং আসল খসড়াটি কংগ্রেসের আগে পড়েছিল। বেশ কয়েকদিন ধরে এটি নিয়ে আলোচনা, পরিবর্তন এবং প্রস্তুত করা হয়েছিল। ৪ জুলাই ১৭৭৬ থমাস জেফারসন কংগ্রেসে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে তখন পর্যন্ত কাগজে লেখা সবচেয়ে তাৎপর্যপূর্ণ রায়টি পাঠ করেন। মানব জীবনে নানা ঘটনা ঘটে চলে। তখন যে রাজনৈতিক শক্তিগুলো অন্যদের অধিকার বিলোপ করে একত্রিত হয়ে তাদের নির্মূল করার প্রয়োজন এবং পৃথিবীর শক্তিগুলোর মধ্যে যে পৃথক এবং সমমান অবস্থায় রয়েছে প্রকৃতির নিয়মে, ধারণা করা যায় ঈশ্বর তাদের সেই অধিকার দিয়েছে। মানবজাতির প্রতি সম্মান রেখে যে কারণগুলো তাদের বিচ্ছেদের প্ররোচনা দেয় তা ঘোষণা করা উচিত। যখন জেফারসন শেষ করে ভোটের মাধ্যমে গৃহীত হন এবং ৬ জন ব্যক্তি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নাম স্বাক্ষর করেন, এই রায়ের ফলে একটি রাষ্ট্রের জন্ম হয়। সেটি মানব জাতিকে চিরকালের জন্য তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়। বিশ্বাসের অনুরূপ চেতনায় নেয়া সিদ্ধান্তগুলো দ্বারা যেন এ জাতীয় সিদ্ধান্ত দ্বারা মানুষ তাদের ব্যক্তিগত সমস্যা সমূহের সমাধান করতে পারে এবং নিজের জন্য জিততে পারে। এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করি যেগুলো স্বাধীনতার ঘোষণার প্ররোচনা দিয়েছে এবং তাতে আশ্বস্ত হওয়া যায় যে এই দেশে যেটি বিশ্বে শাসকের সম্মান ও ক্ষমতার শীর্ষে অবস্থানে রয়েছে সেটি একজন মাস্টার মাইন্ডের তৈরি রায় থেকে জন্ম লাভ করে, যার সদস্য ছিল ৫৬ জন ব্যক্তি। নোট করুন, এটাই সত্য যে
এই সিদ্ধান্তই ওয়াশিংটনের সেনাবাহিনীর সাফল্যের বিম গড়েছিল। কারণ এই চেতনাটি ছিল প্রতিটি সৈনিকের হৃদয়ে, যে তার সঙ্গে যুদ্ধ করেছিল, এবং এটি আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করে যেটি ব্যর্থতাকে স্বীকৃত দেয় না। এটাও নোট করো যে ক্ষমতা রাষ্ট্রকে স্বাধীনতা দেয়। সেই ক্ষমতাই প্রত্যেক ব্যক্তির ব্যবহার করা উচিত যারা আত্মনির্ভরশীল হতে চায়। এই ক্ষমতা এই বইয়ে লেখা নীতিগুলো হতে তৈরি হয়েছে। স্বাধীনতার ঘোষণার কাহিনীতে এগুলো খুঁজে পাওয়া কঠিন হবে না। অন্তত পক্ষে এই 6টি নীতি: আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত, বিশ্বাস, অধ্যবসায়, মাস্টার মাইন্ড এবং সংঘবদ্ধ পরিকল্পনা। এই দর্শন জুড়ে যে পরামর্শটি পাওয়া যাবে তা হলো, চিন্তা যদি আকাঙ্ক্ষা দ্বারা সমর্থিত হয় তবে তার সমতুল্য বাস্তবতায় রূপান্তরিত হওয়ার ক্ষমতা রয়েছে। এগিয়ে যাওয়ার আগে আমি আপনার জন্য সেই পরামর্শটাই দিতে চাই যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্পাত কর্পোরেশনে সংগঠিত হওয়ার গল্পে রয়েছে। একটি নিখুঁত বিবরণ সেই পদ্ধতিটির যেটা দ্বারা চিন্তা বিস্ময়কর রূপান্তর ঘটায়। এই পদ্ধতির রহস্য উদ্ঘাটনে আপনি কোনো চমকের খোঁজ করবেন না, কারণ আপনি তা পাবেন না। আপনি শুধু প্রকৃতির চিরন্তন সত্য খুঁজে পাবেন। এই নীতিগুলো তাদের জন্য প্রযোজ্য যাদের বিশ্বাস এবং সাহস আছে এগুলো ব্যবহার করার। তারা একটি দেশের স্বাধীনতা আনতে পারবে বা ধনী হতে পারবে। এই নীতি বাস্তবায়ন করতে আলাদা করে কোনো টাকা লাগে না। যারা খুব সহজ সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছান, কি করছে তা জানে, তারাই লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিটি নেতার খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, আর এটাই তাদেরকে নেতা বানায়। যাদের কাজে কথায় প্রতিচ্ছবি পাওয়া যায়, এই দুনিয়া তাদেরই মনে রাখে। দ্বিধার উপস্থিতি যৌবনেই বেশি থাকে। আমাদের শিক্ষার্থীদের কোনো প্রতিষ্ঠানে কখনো শেখানো হয় না সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে। আমাদের শিক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা এই যে এখানে না শেখানো হয়, না উৎসাহিত করা হয় নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে জানতে। দ্বিধা বা সিদ্ধান্তহীনতার অভ্যাস মানুষ শেখে নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এই সিদ্ধান্তহীনতা চাকরি জীবনেও দেখা যায়। সাধারণত যুবকরা পড়া শেষ করে যে কোনো চাকরি খোঁজে, প্রথমেই যা পায় তাই গ্রহণ করে দ্বিধার কারণে। 100 জনের মধ্যে 98 জনই সিদ্ধান্তহীনতার কারণে যে জায়গায় কাজ করার কথা ছিল সেখানে যেতে পারে না। কাঙ্ক্ষিত সিদ্ধান্ত মানুষকে সাহস যোগায়। যে ব্যক্তিটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে সেই কাঙ্ক্ষিত চাকরি পাবে, তার যা প্রাপ্য তাই পাবে। নিজের জীবন অনিশ্চয়তায় ফেলবে না, বরং অর্থনৈতিক মুক্তি লাভ করবে। অর্থনৈতিক স্বাধীনতা ধন দৌলত তার পায়ে লুটিয়ে পড়বে যে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। যে ব্যক্তি সম্পদের বাসনা করে এবং সিদ্ধান্ত ঠিক রেখে চলে, সে ধন দৌলত জমা করতে পারে। সংগঠিত পরিকল্পনা অধ্যায়ে আপনি প্রতিটি ব্যক্তিগত পরিষেবা বিপণন বিষয়ে সম্পূর্ণ নির্দেশাবলীর সন্ধান পাবেন। আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন আপনার পছন্দের নিয়োগকর্তা কিভাবে বেছে নেবেন সেই সম্পর্কিত তথ্য। আরও পরামর্শ পাবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি সম্পর্কে। এই নির্দেশগুলোর কোনো মূল্যই থাকবে না যতক্ষণ না আপনি পরিকল্পনার মাধ্যমে তাদের বাস্তবে ব্যবহার করছেন।